যাকে বলে ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ তিনি চলে গেলেন কাশিতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে, রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়ুগুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই যদি অভয় দেন, তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন, কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং! বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং! কালে কালে কতই হবে, পিঠে পুলির ল্যাজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার, মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাবু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেছেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, ঠিক মতো না হলে। এই গালে মাখিবে চুন, ওই গালে কালি,
গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালাগালি। হ্যাঁ, আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক। খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তড়কা, কম্প, ঝম্প, শ্বেত সার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা, তে আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে, সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই। আচার্য মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে যেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই ২-৪টে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবার বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আর দুধ নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এই কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এই রোজই ২৫০ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০।
লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খাই, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো। খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো, খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি 1000 খানেক রোগী, আর মরেছে মাত্র 30 জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন। আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ। এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে। কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন, তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলে চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজামশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। সভায় আসছে। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রভাতে রাজার মুখ যেই জন দেখে, তার ভাগ্যে ভাগ্যদেবী ভালো কথা লেখে। রাজা যেন গগন সূর্য, বৈকুণ্ঠ ঈশ্বর, তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠক্কর? হয়েছে হয়েছে, রোজ রোজ এত তেল ঢাললে পিছলে পড়ে যাও যে। যাকে সভার কাজ শুরু হোক। মন্ত্রী, সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজামশাই। যা কলা, সভায় বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুস্তি পড়ার ভাল লাগে না। এমন কথা মুখে আনবেন না যজমান। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। হ্যাঁ, গেল যা, যাত্রা গাইতে হবে না। খোলাখুলি কথাটা বলুন তো, মানে ঝেড়ে কাশুন। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়া হরকড়াকে দিয়ে পত্র পাঠিয়েছে। ওই ল্যাংড়া হরকরাটাকে ডাকা করাও। মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকরা হাজির হো। হাজির। এ কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও, চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু। আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই। কাল সকালেই
আমার সবাই যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজামশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দে। দাবি নেই। হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না? এই, হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখুরে, এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি। ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখু ভাঁড়, বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আজ কষতেই জানি না। আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের, যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হুজুরের নসিব গনবা তোরা কে রে? তোরা কে? বেত্তামিজ। কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান নামে যাওয়ার জন্য কম্পাক্ট পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাদ জানতে চাই, না বলতে পারলেই শুল। এ উজিরটা কি রে? ভুলে বসিয়ে কি হবে? কয় কয় 20 সাল কয়। জি কয়েন লাগে 20 সাল টোপ্পা। মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। কেউ জুটবে না জানাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঢেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কেষ্টচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি, আমিও করি না। মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা, এই মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে। হ্যাঁ, पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा, बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর। ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব।
মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজি বাজিন কথং বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, এই সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি, 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। জ্ঞানী মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন, কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে। লোকে কি বলবে? ম্যাগো, ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরে নামতাম কষ্ট ধরবো। খালি ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মশকরার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাঁচালং তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মশাই, ফাটকে থাকতে হবে। এই অসভ্যতা করো না, আমি যাব কি করে? উত্তম মহারাজ, গোপালই যাক। গোপাল বন্ধু, কিচ্ছু ভাববেন না মহারাজ, নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনি উত্তর দেব মেপে। আপনার 3 গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি, তো আমার নামে গরু পুষবেন মহারাজ, হাতিকা দাঁত, মরদকা বাত। গোপাল পণ্ডিত দেবই চলেছে, নবদ্বীপের মান বাঁচাতে চলেছে। কৃষ্ণরাজার নামে পণ্ডিত চলেছে। জয় জয় গোপাল পণ্ডিত দেবের জয়। জয় নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? কি নাম তোমার? আমার আবার নাম? তো নাম তো একটা আছে। তা আছে, সেটাই বলো না। বলতে একটু সময় লাগবে যে, লোকে অত সময় দেয় না। না হয় সময় দেওয়া হবে, আগে নাম। শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হর বড় ভাঁড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে। এত বড় নাম? আরেকটু, শর্মা কৃষ্ণনগর ভীষণ মোরগ গর্জন। আর বলতে হবে না, এখনো শেষ হয়নি জানাব। ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব। আরেকটুখানি, পণ্ডিত বোধ বুদ্ধি নাকি কানি? খামোশ, এক গোল্লা সুতোর মতো নামের গোল্লা, খালি পেঁয়াজ ছড়াচ্ছে। এ লোকটাকে আবার আনলে কেন? ও কিছু নয়, ও কিছু নয়, আমার পুরাণটা বয়ে এনেছে হুজুর, খুব ভারী। নামা নামা নামা। এই হলো পুরাণ। পুরাণের নাম জানেন? না 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 না, নাম জানা জরুরি নয়। ছোট্ট নাম খোদাবন্দ, আমাদের হিন্দুদের খুব পবিত্র। 3টে সওয়াল করব। জানি জানা, জবাব দিতে না পারলে ফাটকে পচে মরবো, আর জবাব দিতে পারলে 100 সোনার মোহর দেবো, আর ওই 3টে গণৎকারকে খালাস। চমৎকার জানা, এই পুরাণে সব জবাব আছে, এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ।
খটাস খটাস জবাব দিয়ে দেয়। প্রথম প্রশ্ন, পৃথিবীর ঠিক মাঝখান কোনটা? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীকে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয়? তৃতীয়, মাটির একবারে নিচে কি আছে? কি হলো, হবে না তো? জনাব, একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার। বাদিকে বাদিকে, আরে আরেকটু ডান পাশ সরে। হ্যাঁ, এবার পিছিয়ে যান, পিছিয়ে। হ্যাঁ, এবার এক পা এগিয়ে আসুন, আসুন আসুন। হ্যাঁ, একেবারে পাক্কা হয়েছে, পাক্কা। কি? ওই পৃথিবীর ঠিক মাঝখান। হ্যাঁ, একেবারে পাক্কা মাপ। আপনার কত পাকা মাথা, আপনি না হয় মেপে দেখবেন। দ্বিতীয়, একবার জানাব, একটু কষ্ট করতে হবে হুজুর। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গুলবাজ কোথাকার! আগে হুজুর, পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা, আর আমাদের নবাবই তো জগৎ হুজুর। বহুত আচ্ছা, क्या बात। लेकिन মাটির নিচে কি আছে? তিসরা। তৃতীয় প্রশ্ন, জনাব এত জ্ঞানী, তবু বলি হুজুর, এক মনে ভেবে দেখুন, এসব কি আমাদের জানতে আছে? লোকে কি বলবে আপনাকে? মানে আমরা হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয়, ধোঁয়া হয়ে আকাশে চলে যাই, তাই আকাশটা জানি। আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে। আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে, ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাব, মরে গেলেও বলবো না। ঠিক বলেছো। মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে? জয় পণ্ডিত, তোমারই জিত, তোমারই জিত। আমার জয় কি বলছেন জানাব? আমরা বলবো জয় খট্টাঙ্গ পুরাণের জয়, জয় নবাব আলীবর্দীর জয়, জয় নবদ্বীপের জয়। আমার প্রিয় সভাসদগণ, আজ আমি বড়ই আনন্দিত। গোপাল গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে। সে আমার ভার নয়, আমার আমার বন্ধু, আমার রাজসভার অলংকার। কিন্তু কিন্তু কি করে গোপাল সব প্রশ্নের উত্তর দিল মহারাজ? মহা আশ্চর্যের ব্যাপার। সত্যি, শুধু সওয়াল জবাব নয়, আমাদের 3 পণ্ডিতকে ফাটক থেকে মুক্ত করে আনলো কিভাবে? নিশ্চয়ই শাস্ত্রের পাতায় লেখা আছে। নামটা মনে পড়ছে না। কি গোপাল, মানে কোন শাস্ত্রে লেখা আছে? মহারাজ, এ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে। এই হলো পুরাণ মহারাজ। বলেছিলাম পুঁথিতে লেখা আছে, পুরাণের নামটাই খালি মনে পড়ছে না। আমি বলছি পণ্ডিত মশাই, এই পুরাণ হলো খট্টাঙ্গ পুরাণ। খট 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 খটাঙ্গ পুরাণ। খট্টাঙ্গ পুরাণ মহারাজ। পুরাণটি দেখে চোখ সার্থক করুন। এ কি, এ পুরাণ কোথায়? এ তো ভাঙা কাঠের পায়া। গরিব গোপালের ওটাই খট্টাঙ্গ পুরাণ মহারাজ। নবাব যে বড় সড়ো জিনিস না দেখলে বিশ্বাসই করবেন না। ধন্য ধন্য গোপাল। তোমার বুদ্ধির দাম কিন্তু আমি দিতে পারবো না, তবে আমার গলারই হার তোমাকে পরিয়ে দিচ্ছি। ওটা নিয়ে কি করবেন মহারাজ? খাটের ভাঙা পায়া আমার রাজসভায় রেখে দেব রাজপণ্ডিত। ওই খটাঙ্গ পুরাণ বাঙালির বুদ্ধির সাক্ষী। মহামন্ত্রী, আমার ঠিক বোধগম্য হয় না, বিদ্যুৎ ঝলকানির পরই কেন বজ্রপাত হয়? আপনি জানেন কিছু? আগে এটাই প্রাকৃতিক নিয়ম মহারাজ। কিন্তু প্রকৃতি সকলের জন্য তো একই নিয়ম করেছে, তাই না? আগে হ্যাঁ মহারাজ,
প্রাকৃতিক নিয়ম সকলের জন্য একই। তাহলে আপনার মাথায় ভর্তি চুল আর গোপালের মাথায় টাক পড়লো কেন? আগে আগে মহারাজ। থাক থাক, বেশি মাথা চলকাবেন না, না হলে আপনারও গোপালের মতো দশা হয়ে যাবে। আচ্ছা গোপাল, তোমার কি জানা আছে এই প্রশ্নের উত্তর? জানি মহারাজ। তবে তুমিই বলো, বজ্রপাতের আগে বিদ্যুৎ ঝলকায় কেন? আসলে মহারাজ, বজ্রপাত করবার আগে ভগবান টর্চ জেলে দেখে নেন ঠিক কোথায় ওটা ফেলতে হবে। একেবারে গোপাল সুলভ উত্তর। বৃষ্টি বন্ধ হলো দেখছি। আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি, পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা ভাই দুর্ঘটনাও বলতে পারি, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি উফ, সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কি না সেই চালাঘর। কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি। কি গো, এই অবেলায় শুয়ে পড়লে যে? শরীর টরীর খারাপ নাকি? বলি, কানের মাথা খেয়েছ নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি, নইলে 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 কি হতো শুনি? না, তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা! আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ, শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি? তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা।
কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ কি ব্যাপার খোকা, কাঁদছো কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি মানে তো মারা গেছে? সে কি, গতকালই তো। মহারাজ, আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না, এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিৎ দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000 দেব, কেমন? মহারাজ, মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা! হ্যাঁ, এসো এসো, তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো। অনেক বিপদ আপদ থেকে গোপালই আমাকে বাঁচিয়েছে। না না, টাকাটা ধরো। ধন্যবাদ মহারাজ, আমি এখন যাই। এসো এসো। আচ্ছা খোকা, এই রাস্তাটাই কি হাসপাতালে গেছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? রাস্তার কি অসুখ করেছে যে হাসপাতালে যাবে? না 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 না, সে কথা বলছি না, বলছি যে কিচ্ছু বলতে হবে না, আমার টাকা আছে, আমি চললাম। বাপ কা বেটা। কিরে খোকা, টাকা আনতে পেরেছিস? পারবো না মানে? আমি গেছি আর পারবো না? নাও ধরো 5000, শ্রাদ্ধের সময় আরো 1000 পাওয়া যাবে। বলিস কি রে, 5000? পরে পরে আরো 20? না, তোর বুদ্ধি আছে দেখছি। বুদ্ধি থাকবে না? কার ছেলে দেখতে হবে তো। যাক, তবে তবে এবার বাড়িটা পাকা করা যাবে, হ্যাঁ? কি বলিস? সে আর বলতে। মন্ত্রীমশাই, এবার দুধকে পাঠান, গোপালের বাড়ির সব সংবাদ নিয়ে আসুক। যথা আজ্ঞা মহারাজ। রাজদূত, আজ্ঞা করুন মহামন্ত্রী। এক্ষুনি গোপালের বাড়ি যাও, সব সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা মহামন্ত্রী। দেখো বেশি দেরি যেন না হয়। মহারাজ খুবই চিন্তিত, তোমার সংবাদের অপেক্ষায় রইলেন। না না, দেরি হবে না, আমি যাব আর আসব। গোপাল নেই, দরবারটা যেন শ্মশানপুরী। মহামন্ত্রী, আপনি গোপালের মতো কোনো চতুর ব্যক্তির খোঁজ করুন, যে বুদ্ধি বলে গোপালের আসনটা পূর্ণ করবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করব। প্রণাম মহারাজ। কি সংবাদ দূত? গোপালের অন্ত্যেষ্টি ভালোভাবে হয়েছে তো? অন্ত্যেষ্টি? জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ? জ্যান্ত মানুষ? বলো কি? গোপাল বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত। গোপাল দাদা বেঁচে তো আছেই, একেবারে বহাল তবিয়তে পাকা বাড়ির তদারকি করছে। গোপাল গোপাল বাড়ি বানাচ্ছে? আই তুমি ঠিক দেখেছো? আজ্ঞে মহারাজ, শুধু দেখিনি, গোপাল দাদার সঙ্গে কথাও কয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও,
বেটা ভাঁড়ের এত স্পর্ধা, না অনেক সহ্য করেছি, আর মেনে নেওয়া যায় না। বড্ড বার বেড়েছে গোপাল, এর এবার একটা বিহিত করা দরকার। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। অবিলম্বে গোপাল আর ওর ছেলেকে ধরে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি রাজামশাই। আজই গোপালকে শুলে চড়াবো, আর ওর ছেলেকে জ্যান্ত পুঁতে মারবো। এত স্পর্ধা, আমার আমার সঙ্গে প্রতারণা। বেশি উত্তেজিত হবেন না মহারাজ, আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। উত্তেজিত হব না? কি কি বলছেন মহামন্ত্রী? আমার সঙ্গে প্রতারণার পরেও আমি উত্তেজিত হব না? প্রতারকদের যথোপযুক্ত শাস্তি তো হবেই, সুতরাং উত্তেজনা বর্জনীয় মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আমি প্রহরীর এরার অপেক্ষায় রইলাম। গোপাল দাদা আছেন নাকি? গোপাল দাদা, ও গোপাল দাদা। কে? ও রাজপ্রহরী, কি ব্যাপার? এই তো রাজদূত এসেছিল, আবার তুমি কেন বাপু? মহারাজ আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যাবার আদেশ দিয়েছেন। কি ব্যাপার প্রহরী, হঠাৎ ধরে নিয়ে যাবার আদেশ কেন? তার আমি কি জানি। ডাকুন, ডাকুন আপনার ছেলেকে। খোকা, ও খোকা। কি হলো? কেন ডাকছো? আমাদের ডাক পড়েছে রে, এক্ষুনি যেতে হবে। কে ডেকেছে বাবা? কোথায় যেতে হবে? মহারাজ ডেকেছেন বাবা, রাজসভায় যেতে হবে। মহারাজ, তবে কি সাধ্যের টাকাটা আজই দিয়ে দেবেন রাজামশাই? না, আমার মনে হয় ওই রাজামশাই নিজেই আজ আমাদের শ্রাদ্ধ করবেন। চলুন গোপাল দাদা, তাড়াতাড়ি চলুন। দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও, গায়ে চাদরটা আগে জড়িয়ে নি। চলো, চল রে খোকা, চল। একটা ভাঁড় আমার চাদর জড়িয়ে এসেছে। এক্ষুনি টের পাবি কত ধানে কত চাল। মহারাজের সঙ্গে প্রতারণা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 হরে, হরে কৃষ্ণ। মহারাজ, আমাদের জরুরি তলবের হেতু আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি হিসাবে তোমাকে শুলে চড়ানো হবে, আর তোমার ছেলেকে জ্যান্ত পোতা হবে। হরে কৃষ্ণ, আপনার সঙ্গে প্রতারণা করব এমন স্পর্ধা আমার আছে মহারাজ। তোমার ছেলে যে বলল তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, তো এটা প্রতারণা নয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ছেলে মিথ্যে বলেনি মহারাজ। এখনো বলবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? তুমি তো সশরীরেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রাপ্তি মানেই কি মারা যাওয়া মহারাজ? আমার সত্যি সত্যি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। এই দেখুন মহারাজ। আরে, এই যে দেখি কৃষ্ণমূর্তি, কোথায় পেলে? হরে কৃষ্ণ, বাড়ির ভিত খোঁড়ার সময় এই কৃষ্ণ মূর্তিটা পাই মহারাজ। কেউ লটারি জিতলে সবাই বলে ওর লটারি প্রাপ্তি হয়েছে, তা আমি এই কৃষ্ণ মূর্তিটা পেয়েছি মহারাজ। এটাই কি আমার কৃষ্ণ প্রাপ্তি নয় মহারাজ? না গোপাল, না, আমারই বোঝার ভুল হয়েছিল। আমার বোঝার ভুলে তোমরা কেন শাস্তি পাবে? না না, আমার আদেশ আমি এক্ষুনি ফিরিয়ে নিচ্ছি। শাস্তির আদেশ না হয় ফিরিয়ে নিলেন, কিন্তু মহারাজ আপনার প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি? কিসের আবার প্রতিশ্রুতি? কেন? বাবার সাধ্যে আরো 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি মহারাজ। কিন্তু খোকা, তোমার বাবা তো মরেনি, তার আবার শ্রাদ্ধ কিসের? মহারাজ, বামুন ডেকে শ্রাদ্ধ করে নিলেই তো ল্যাটা চুকে যায় মহারাজ। জীবিত মানুষের শ্রাদ্ধ সে কখনো হয় নাকি? হয় মহারাজ, হয়, বুদ্ধি থাকলেই হয়। তোমার কথাটা তো ঠিক বোধগম্য হলো না।
মহারাজ, আমার একটা মাটির প্রতিমূর্তি গড়ে সেটার শ্রাদ্ধ করলেই তো হলো মহারাজ। জীবিত গোপাল জীবিত রইল, মাটির গোপালের শ্রাদ্ধ হলো। না গোপাল, তোমার ওই টিকোমাতার বুদ্ধির কাছে আমি আবার পরাজিত হলাম। মন্ত্রীমশাই, ওই খাজাঞ্চি বাবুকে বলে আমার প্রতিশ্রুতি মতো আরো 20,000 টাকা গোপালকে এনে দিন। ধন্যবাদ মহারাজ। তাহলে শ্রাদ্ধে সবাই আসছেন তো? আরে না না না, থাক থাক, শ্রাদ্ধ শান্তি করে আর পয়সা নষ্ট করতে হবে না। তুমি বরং বাড়িটাই ভালো করে বানিয়ে নাও। মহারাজের জয় হোক, সকলই রাজারই ইচ্ছা, দয়াবতার রাজা তুমি, কাজকর্ম তুমি করে যাও, তু পাইস কামাই আমি, সকলই রাজারই ইচ্ছা। তাই হচ্ছে আমার কাঁচা বাড়ি পাকা করার গল্প। কেমন শুনলি? সত্যি গোপাল দাদু, তোমার যে কি বুদ্ধি! হ্যাঁ, তা খানিকটা আছে বই কি। এই 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 ছক্কা, দুধ চাই, সেই ফুট। সেই ফুট ছাড়া তোর হাতে অন্য আর কি চাল পড়বে রে গুলটে? আজ তুই গো হারান হারবি। গোহারান হারবি বললেই হলো। এই দেখ, একটা পাকলো বলে। পাকলো বলেই পাকা? এই দেখ, এবার আমার চাল। চার চার, হুররে! চার পড়েছে, চার পড়েছে, চার পড়েছে। তোর পাকা গুটি কাচিয়ে দিলাম, কাচিয়ে দিলাম। কাচিয়ে দিলাম বললেই হলো? পরের দানে দেখ না তোর ঘুটির কিরকম ছাল ছাড়াই। কিরে, কার ছাল ছাড়াচ্ছিস রে গুলটে? শুনি। কার ছাল আবার? ন্যাপলার ঘুটির ছাল ছাড়িয়ে দফা রফা করে দেবো না? তুই দেখি দেখি দেখি। ঠিকই রে, দফা রফা করে দিবি বলছিস, কিন্তু তোর সব গুটেই তো কেঁচে আছে দেখছি। পাকতে কতক্ষণ? তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি? পড়াশোনা নেই? পড়াশোনা নেই আমার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনী, সমুদ্র হিমাচল, রাবার। হ্যাঁ, রাবার? এ তো মাত্র 3 অক্ষরের শব্দ রে। মাত্র 3 অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। হ্যাঁ? আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? পড়া ধরতে বসে গেলে? নে বাছারা, তোদের জন্য আমি আজ সিঙ্গারা বানিয়েছি। নে নে নে, খা, সব খা। সিঙ্গারা বানিয়েছো দিদিমা? তুমি খুব ভালো। খুব ভালো হয়েছে দিদিমা। এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। একটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গারা না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি? রাখো রাখো, রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি? আমার পয়সায় বানিয়েছো, এই ঢিলি আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি। ওই কথায় বলে না, শ্যাকরার ঠুকঠাক, কামারের একঘা। কামারের একঘা তো বাঘে ছুলে 18। বাঘে ছুলে 18 ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না। তুমি একটা 18 ঘায়ের গল্প বলো না। সে কি রে, 18 ঘায়ের গল্প শুনবি? বেশ, শোন তবে। তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, বুঝলি, কিন্তু টাকার খুব দরকার। মহারাজের থেকে যে নেব তার উপায় নেই। তিনি গেছেন তীর্থে। ভেবে ভেবে একেবারে গলদ ঘনু। আর কি করা যায় ভাবতে ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে।
বাড়ি আছে নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই সাত সকালেই আসতে হলো ভায়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো বলো কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি এমনি। না এমনি এমনি দিতে হবে না ভায়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ পেয়ারের লোক ঠিকই, কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেবো ঠিক 1 বছর পর। হ্যাঁ সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেবো। সুদ সমেত তো বটেই, কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ পাক্কা 1 বছর পরই দিয়ে দেবো, বুঝলে? এসো 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 ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ এই নাও পাক্কা 2000 আছে। দাও দেখি 1 2 3 4 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাক তাদিনা তাক তাদিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এই সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। একে কে এক দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাক তাদিনা তাক তাদিনা তা না। মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখছি সন্ধে হয়। বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে কেটে পড়ি। ও গোপাল, না বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেঙে গেল, ধুর। গোপাল, এই রে ও গোপাল, আবার মহাজন। বাপরে বাপ,
কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল দাঁড়াও 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 গোপাল বুলটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি, মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভায়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভায়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো। ব্যাস ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। ঠেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁড়, দেখি কার ঠেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না? তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজ দরবারে। রাজ দরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা। সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া, নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। তেনার যখন ইচ্ছে, দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ, ফেরত যে দেইনি সেটা ঠিক, আসলে ওই টাকাটা ফেরত দেবার সময়ই হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি 1 বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও। মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি।
12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি? সে কি করে হয়? মহারাজ, কি করে হয় সে তো আপনিই ভালো করেই জানেন মহারাজ। একবার চিন্তা করে দেখুন, সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন? মনে পড়ছে? মনে পড়ছে বোধ। দাও একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি। হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম না যে মেপে কথা বলতে? হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি। বলুন, কতটা মাপবো? কতটা মাপবো মানে? এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে। মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন, তা দাড়ি পাল্লা ছাড়া কথাটা মাপি কি করে বলুন? বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? গোপাল, আর মেপে কথা বলতে হবে না তোমাকে। পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো। বুঝলেন মন্ত্রী মশাই? গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে 18 ঘা, জানেন তো? গোপাল, বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। ঠিক মহারাজ, একটা বাঘ যখন, তখন আমার ছোঁয়ায় একটা বছর 12 কেন হবে মহারাজ? বাঘে ছুঁলে তো 18 ঘা। নয় কি করে বলি গোপাল? তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহাজন, ওই 6 মাস পরেই না হয় আপনি আসুন। তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেব। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খিলাপ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু, শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেব বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। হ্যাঁ, এই হচ্ছে 18 ঘায়ের গল্প। যা, ওরে আবার বাড়ি ফিরে পড়তে বসবে যা। আর হ্যাঁ গুলটে, শোন, কাল যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তো তোর একদিন কি আমার একদিন, বুঝলি? একদিন কি গোপাল দাদু, আমার একদিন, তোমার রোজ রোজ। আরে রোজ নামচা না করছে, বাড়ি যা দেখি, বাড়ি যা যা, ভাগ সব ভাগ। চো চো, তাড়াতাড়ি চো। তোরা বেটা ভাই, আজ তুই কোনো মতে পাবি না তো ছাড়। মহারাজ, নিবেদন ছিল এক, বলি অভয় পাইতো। রইল অভয়, নির্ভয় কও, শুনতে সবাই চাইতো। অভয় পেলাম মহারাজের, সত্যি আমি প্রীত। মন্ত্রী মশাই, গোপাল ভায়া দেখছি খানিক ভীত। কদিন থেকেই শুনছি বটে, বলছে অনেকেই তো একটা গাধা আর গোপালের তফাৎ যে কিছুই নেই তো। সে কি গোপাল,
মন্ত্রীমশাই বলেন কি সব যাতা। না মহারাজ, রটনা সব, শুধুই অসভ্যতা। গোপালই বলুক, গাধা আর ওর তফাৎটা ঠিক কত? না মহারাজ, খুব বেশি নয়, হাতে চারেকের মতো। দেখলেন তো গোপাল কত বুদ্ধি ধরে ঘটে। তা বটে, তা বটে। সব জনাকেই জব্দ করে, তাই তো গোপাল ভাঁড়ও। যা হোক, সবাই আসুন এখন, বন্ধ দরবারও। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ওহ, পারা যায় না বাপু। সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয়, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে। ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, তা বেশ। কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু। আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই? খুলেই বলুন তা কি। যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, এবার বরং বাড়ি যাই, ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে।
কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ। প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রীমশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই, কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী! এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফস ফস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার খুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এই ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন। সব তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ। মহারাজ,
আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকালবেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকাল বেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে। প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখ। প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা, সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কি? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে সব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি
মেলা কঠিন মর্তি। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি, বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যা বল তার। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই।